সবাই শুনে রাখো, আমি এই গরিব দর্জির সাথে আমার সারা জীবন কাটাতে পারবো না। আমি এমন একটা জীবন চাই যেখানে আমি সব কিছু পাবো, বড় বাড়ি, ভালো পোশাক, সব ধরনের সুযোগ সুবিধা। আমি কোনো ধনী মানুষের সাথে থাকবো, এমন কারোর সাথে যে আমাকে সব সুখ দিতে পারবে। আর তুমি আমাকে কি দিতে পারো? দুবেলার খাবারও তো ঠিকমত জোগাড় করতে পারো না। ঠিক আছে সুনিতা, আমার দারিদ্র যদি তোমার এতই খারাপ লাগে, তবে মনে রেখো, একদিন আমি এই গ্রামেই ফিরে আসব। আর সেদিন আমার পরিচয় এই সেলাই মেশিন হবে না আগে। এটি উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম ফতেহপুরের গল্প। এমন একটি গ্রাম যেখানে বর্ষায় কাঁচা রাস্তাগুলো কাদায় ভরে যেত, আর প্রায়শই দারিদ্র্যের ভারে স্বপ্নগুলোর দম বন্ধ হয়ে মারা যেত। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো অম্ব গাছের নিচে ছোট্ট একটি সেলাইয়ের দোকান ছিল। দোকান আর কি, কেবল একটি কোণ ছিল যেখানে একটি পুরনো সেলাই মেশিন, কিছু ছড়ানো সুতো, আর এক নীরব ছেলে বসে থাকত। তার নাম বিনয় শর্মা। বিনয়ের বয়স মেরেকেটে 22 বছর। সারাদিন সে মানুষের ছেঁড়া কাপড় সেলাই করত, কিন্তু রাত হলেই সে আরেকটা কাজ করত, নিজের স্বপ্নগুলোকে সেলাই করার কাজ। আপনি হয়তো ভাবছেন, একজন দর্জি আর তার আবার স্বপ্ন? হ্যাঁ, কারণ যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, তখন বিনয় একটি পুরনো বই খুলে পড়াশোনা করত। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা থাকত, যেন সে নিজেকে অন্য কোথাও দেখছে। গ্রামবাসীরা প্রায়ই তাকে নিয়ে মজা করত, আরে দর্জি, লেখাপড়া শিখে কি কালেক্টর হবি নাকি? আর তারপর সবাই হেসে উঠত। বিনয় শুধু একটু হাসত। তার মা সরলা দেবী নীরবে তাকে দেখতেন। কখনো কখনো তার চোখ জ্বলে ভরে উঠত। তিনি জানতেন যে তার ছেলে শুধু কাপড় সেলাই করছে না, বরং তার ভেঙে যাওয়া ভাগ্যকেও জোড়া লাগানোর চেষ্টা করছে। এই গ্রামেই সুনিতা নামের এক সুন্দরী, শিক্ষিত এবং বড় স্বপ্ন দেখা মেয়ে বাস করত। তার মন গ্রামের সাধারণ জীবনে নয়, বরং শহরের চাকচিক্যে পড়ে থাকত। সে এমন একটা জীবন চাইত যেখানে মানুষ তাকে সম্মানের চোখে দেখবে, আর তার স্বামী কোনো বড় মাপের মানুষ হবে। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। যখন সুনিতা এবং বিনয়ের বিয়ের কথা উঠল, তখন গ্রামে কানাকানি শুরু হলো। মানুষ বলতে লাগলো, মেয়েটা খুব ভালো, কিন্তু ছেলেটা তো শুধু একটা দর্জি। সুনিতার বাবা রামেশ্বরের কাছে খুব বেশি পথ খোলা ছিল না। বয়স বাড়ছিল, সম্বন্ধ কম আসছিল, আর পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না। অবশেষে তিনি এই সম্পর্কে রাজি হয়ে যান। বিয়েটা খুব সাদামাটা ভাবেই হলো। কোনো ব্যান্ড পার্টি বা জাঁকজমক ছিল না। শুধু কিছু মানুষ, সামান্য মিষ্টি, আর এক রাস প্রত্যাশা। সুনিতা ভেবেছিল হয়তো বিয়ের পর সব বদলে যাবে। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সে বুঝতে পারল যে কিছুই বদলায়নি। সকালে বিনয় দোকানে যেত, সন্ধ্যায় ফিরে আসত। বাড়িতে সেই একই টানাটানি, একই সংগ্রাম, আর সেই সাধারণ জীবন। সুনিতার দম বন্ধ হয়ে আসতে লাগল। যখন সে অন্য নারীদের তাদের সরকারি চাকরিজীবী স্বামীদের সাথে সুখে থাকতে দেখত, তখন তার মনে প্রশ্ন জাগত, আমার জীবন কি সবসময় এমনই থাকবে? বিনয় তার এই অস্থিরতা বুঝতে পারত। সে প্রায় বলতো, আমাকে আরেকটু সময় দাও, আমি সব বদলে দেব। কিন্তু কখনো কখনো পরিস্থিতির কাছে শব্দ ছোট হয়ে যায়। একদিন গ্রামে পঞ্চায়েত বসেছিল। মানুষজন বসে হাসি ঠাট্টা করছিল। তখনই কেউ একজন বিনয়কে খোঁটা দিয়ে বসল, কি হে বিনা, আজ কত রোজগার হলো? 2-4টে ছেঁড়া কাপড়ই তো সেলাই করেছিস নিশ্চয়ই? মানুষজন হেসে উঠল। এই হাসি সুনিতার বুকে তীরের মতো বিঁধল। বছরের পর বছর ধরে জমে থাকা রাগ হঠাৎ করেই বেরিয়ে এলো। সে সবার সামনে বিনয়ের দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম আমি একজন সফল স্বামী পাব, কিন্তু আমি তো শুধু একটা দর্জি পেয়েছি। খুব পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। বিনয় কিছুই বলল না, না করল রাগ, না দিল কোনো সাফাই। সে শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। সে রাতে বাড়িতে পিনপতন নীরবতা ছিল। বিনয় অনেকক্ষণ ধরে বসে রইল, আর তার মা সরলা দেবী চুপচাপ বসেছিলেন। তিনি ছেলের কাঁধে হাত রাখলেন, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার কাছে ছিল না। পরের দিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে দর্জির বউ তাকে ছেড়ে চলে গেছে। কেউ কেউ উপহাস করল, কেউ আবার সহানুভূতি দেখালো। সেদিন বিনয় আর দোকানে গেল না। সেই অম্ব গাছের নিচেই বসে রইল যেখান থেকে তার গল্প শুরু হয়েছিল। সূর্য ডুবে যাচ্ছিল, আর প্রথমবারের মতো তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে রাতে বিনয় খুব কাঁদল। পরের দিন সকালে যখন গ্রাম জাগল, তখন বিনয় নিখোঁজ। সে দোকানে ছিল না। বাড়ির টেবিলের উপর শুধু একটা ছোট্ট কাগজ রাখা ছিল, যাতে লেখা ছিল, মা, আমাকে মাফ করে দিও। যতক্ষণ না জীবনে কিছু একটা হতে পারছি,
আমি আর ফিরে আসব না। সরলা দেবী কাপা কাপা হাতে সেই কাগজটা তুলে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরলেন। কথাগুলো ছোট ছিল, কিন্তু তার অর্থ ছিল অনেক গভীর। তিনি বুঝতে পারলেন যে আজ তার ছেলে বাড়ি ছেড়ে পালায়নি, বরং নিজের ভাগ্যের সাথে লড়াই করতে বেরিয়েছে। ওদিকে সুনিতা তখন তার বাবার বাড়িতে। তার বিশ্বাস ছিল যে বিনয় খুব তাড়াতাড়ি তাকে মানাতে আসবে, হয়তো ক্ষমা চাইবে। কিন্তু দিন কেটে গেল, না কোনো ফোন এলো, না কোনো খবর। কয়েক সপ্তাহ পরেই পঞ্চায়েতে ডিভোর্সের কথা উঠল। সবার নজর ছিল সুনিতার দিকে। তার বাবা রামেশ্বর শেষবারের মতো বোঝানোর চেষ্টা করলেন, মা, সে গরিব ঠিকই, কিন্তু মনের দিক থেকে খারাপ নয়। জীবন তো শুধু টাকা দিয়ে চলে না। সুনিতা না ভেবেই উত্তর দিল, বাবা, আমার দারিদ্র্যকে ভয় লাগে। আমি এমন জীবন কাটাতে পারবো না। আর একটি স্বাক্ষরের মধ্য দিয়ে সব শেষ হয়ে গেল। সম্পর্ক হয়তো কাগজে-কলমে শেষ হয়ে গেল, কিন্তু এর দাগ দুজনের জীবনে চিরকালের মতো থেকে গেল। ওদিকে বিনয় তখন প্রয়াগরাজে পৌঁছে গেছে। এক অচেনা শহর, যেখানে হাজারো মানুষের বাস, কিন্তু তাকে চেনার মতো কেউ ছিল না। প্রথম দিনেই সে বুঝে গেল যে এখানে স্বপ্নের মূল্য নিজের ঘাম দিয়ে চোকাতে হয়। দিনের বেলা সে দিনমজুরের কাজ করত। ঈদ বইতে বইতে তার হাতে ফোসকা পড়ে যেত, আর রাতে সে একটি সস্তা ধর্মশালার কোনায় বসে পড়াশোনা করত। কখনো কখনো মানুষ তাকে জিজ্ঞেস করত, এত কষ্ট করছো কেন? কি পাবে এসব করে? বিনয় শান্ত কণ্ঠে উত্তর দিত, এখন আমার কাছে হেরে যাওয়ার কোনো উপায় নেই। এটি শুধু একটি উত্তর ছিল না, এটি তার জেদ হয়ে দাঁড়িয়েছিল। এমন অনেক রাত এসেছে যখন তাকে না খেয়েই ঘুমাতে হয়েছে। এমন অনেক দিনও গেছে যখন সে মজুরি পায়নি। একবার তো প্রচণ্ড জ্বরে সারারাত কাঁপতে লাগল। পকেটে এতটুকু টাকাও ছিল না যে ওষুধ কিনবে। সেই রাতেই তার সুনিতার বলা সেই কথাটি মনে পড়ে গেল, আমি তো শুধু একটা দর্জি পেয়েছি। এই বাক্যটি তার হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠল। তবে এবার সেই আগুন তাকে পুড়িয়ে মারার জন্য নয়, বরং তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছিল। কখনো কখনো কারো অপমানই মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। একদিন মজুরির কাজ করতে গিয়ে সে একটি সরকারি অফিসের বাইরে কাজ করছিল। সে দেখল এক গরিব বৃদ্ধ লোক নিজের কাগজপত্র নিয়ে একজন অফিসারের সামনে দাঁড়িয়ে আছেন। তার সব নথিপত্র ঠিক ছিল, তবু অফিসার তাকে ধমকাচ্ছিলেন। বৃদ্ধ লোকটির চোখে অসহায়ত্ব ছিল। সে বারবার বলছিল, স্যার, আমি তো সব ঠিকঠাকই করেছি, কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। বিনয় নির্বেশ সব দেখছিল। সেদিনই তার মনে এক নতুন চিন্তার উদয় হল। সে নিজেকে প্রশ্ন করল, যদি এই ব্যবস্থা গরিবদের দমিয়ে রাখে, তাহলে কেন আমি নিজেই এই ব্যবস্থার অংশ হয়ে যাই না? সেদিনই সে প্রথমবার অত্যন্ত গুরুত্বের সাথে সিভিল সার্ভিস পরীক্ষার কথা ভেবেছিল। সে তার বই খুলল এবং পড়াশোনা শুরু করে দিল। প্রথম পরীক্ষায় সে ব্যর্থ হল। দ্বিতীয় পরীক্ষাটি তার চেয়েও খারাপ হল। তৃতীয় পরীক্ষার সময় তার কাছে আর কোনো টাকা অবশিষ্ট ছিল না। তাকে নিজের বইগুলো বন্ধক রাখতে হলো। ভেবে দেখুন, একজন মানুষ যার কাছে বই সবচেয়ে বড় সম্পদ, আর তাকে সেটাই বিক্রি করে দিতে হলো। কিন্তু বিনয় থামল না। কারণ এটি এখন আর শুধু একটি স্বপ্ন ছিল না, এটি ছিল তার পরিচয়ের লড়াই। এরই মধ্যে একটি খবর তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। তার মা সরলা দেবী আর এই পৃথিবীতে নেই। বিনয় স্টেশনের প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘন্টা বসে রইল। চোখে জল ছিল না। কখনো কখনো কষ্ট এতটাই গভীর হয় যে কান্নাও স্বাদ ছেড়ে দেয়। সে তার মাকে শেষবার দেখার সুযোগটুকু পেল না। সেদিন সে আকাশের দিকে তাকিয়ে আস্তে করে বলল, মা, আমি আর পিছু হব না। বছর পেরিয়ে গেল। এই সংগ্রাম তাকে দুর্বল করেনি, বরং আরও শক্তিশালী করে তুলল। এবং অবশেষে সেই দিনটি এলো যেদিন ৮ম বছরের ফলাফল ঘোষণা করা হলো। লক্ষ লক্ষ নামের মাঝে একটি নাম উজ্জ্বল হয়ে বলছিল, বিনয় শর্মা। সেই ছেলেটি যাকে একসময় মানুষ শুধুই দর্জি বলে ডাকত। যখন সে নিয়োগপত্র পেল, তখন সে সবার আগে তার মায়ের ছবির কাছে গেল। সে কাগজটি ছবির সামনে রেখে আস্তে করে বলল, মা, আমি পেরেছি। ওদিকে ফতেহপুর গ্রামে কেউ এই খবর টেরও পায়নি যে ছেলেটিকে নিয়ে একসময় হাসাহাসি করা হয়েছিল, সে আজ জেলার সবচেয়ে বড় অফিসার হয়ে গেছে। সময় নীরবে তার খেলা খেলে ফেলেছিল। বিনয়ের প্রথম পোস্টিং সেখানেই হলো যেখান থেকে তার গল্পের শুরু হয়েছিল, প্রতাপগড়। সেই একই মাটি, সেই একই মানুষ, সেই একই গলি। কিন্তু এবার একটা পার্থক্য ছিল, এখন তার নামের আগে লেখা ছিল জেলা কালেক্টর বিনয় শর্মা গু। যে হাত একসময় ছেঁড়া কাপড় সেলাই করত, আজ সেই হাত সরকারি ফাইলে সিদ্ধান্ত লিখছে।
যে মানুষটিকে একসময় পঞ্চায়েতে কথা বলার অধিকার দেওয়া হয়নি, আজ তার একটি নির্দেশে পুরো সিস্টেম নড়েচড়ে বসতে পারে। প্রথম দিন যখন বিনয় কালেক্টর অফিসে পৌঁছালো, তখন সে কোনো লোক দেখানো আচরণ করল না। সে চুপচাপ গাড়ি থেকে নামল এবং সোজা নিজের ঘরে চলে গেল। বাইরে অফিসার এবং কর্মচারীরা দাঁড়িয়েছিল, কিন্তু বিনয়ের মুখে কোনো বিশেষ অভিব্যক্তি ছিল না। হয়তো সে জানত যে এই জয় দুনিয়াকে দেখানোর জন্য নয়, বরং নিজের কাছে করা প্রতিশ্রুতি পূরণের জন্য ছিল। সেদিন সন্ধ্যায় সে জেলার প্রথম রিপোর্ট তলব করল। কালেক্টর অফিসের টেবিলে ফাইলের স্তূপ জমেছিল। প্রতিটি ফাইলের ভেতরে কারো না কারো সমস্যা, কারো অভিযোগ আর কারো বাধ্যবাধকতা লুকিয়েছিল। বিনয় একটা করে পাতা মনোযোগ দিয়ে পড়ছিল, কারণ সে জানত যে প্রতিটি সিদ্ধান্ত কারো না কারো জীবন বদলে দিতে পারে। তখনই একটি ফাইলের উপর তার চোখ আটকে গেল। শিরোনামে লেখা ছিল, খালের ধারে গড়ে ওঠা অবৈধ দখলদারদের উপর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। সে পাতা উল্টাতে লাগল, আর হঠাৎ তার আঙ্গুল থেমে গেল। সেখানে লেখা ছিল ফতেহপুর, তার নিজের গ্রাম। সেই একই মাটি, সেই একই গলি, সেই একই অম্ব গাছ যার নিচে সে একসময় সেলাই মেশিন নিয়ে বসত। এক মুহূর্তের জন্য সে যেন আবার সেই 22 বছরের ছেলে হয়ে গেল, যার কাছে স্বপ্ন তো ছিল, কিন্তু কোনো পরিচয় ছিল না। রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে খালের ধারে গড়ে ওঠা বস্তিগুলো সরিয়ে ফেলা জরুরি। বিনয় আস্তে করে ফাইলটা বন্ধ করে দিল। সে চেয়ার থেকে উঠল আর জানালার কাছে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ চুপ থাকার পর সে আস্তে করে বলল, কাল ফতেহপুর যাব। ওদিকে ফতেহপুরে জীবন একদম নতুন মোড় নিতে চলেছিল। সেই সুনিতা, যার একসময় নিজের সিদ্ধান্তের উপর অগাধ বিশ্বাস ছিল, আজ আয়নায় নিজেকে চিনতেই পারে না। একসময় সে ভেবেছিল যে টাকা, বড় বাড়ি আর সমাজে উঁচু মর্যাদাই হলো আসল সুখ। কিন্তু জীবন প্রায়শই সেই শিক্ষা দেয় যা আমরা বুঝতে চাই না। বিনয়ের কাছ থেকে আলাদা হওয়ার কয়েক মাস পরেই সুনিতা দ্বিতীয় বিয়ে করেছিল। ছেলেটির নাম ছিল অর্জুন। প্রথম দর্শনে অর্জুনকে একদম সেরকমই লেগেছিল যেমনটা সুনিতা সবসময় চেয়েছিল, শহরে বাড়ি, ভালো পোশাক আর মানুষের মাঝে পরিচিতি। বিয়ের প্রথম কয়েকদিন সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। সুনিতার মনে হয়েছিল এবার তার জীবন ঠিক তেমনি হয়ে গেছে যেমনটা সে চাইত। কিন্তু সব চকচকে জিনিস শুধু শোনা হয় না। ধীরে ধীরে অর্জুনের আসল রূপ সামনে আসতে লাগল। সে মদ খেতে শুরু করল, ছোটখাট কথায় রেগে যেত আর মাঝে মাঝে গায়ে হাতও তুলত। সুনিতা বুঝতে পারছিল না এটাই কি সেই জীবন যার জন্য সে সবকিছু ছেড়ে দিয়েছিল। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। ঘরের জিনিসপত্র বিক্রি হতে শুরু করল। সবকিছু চলে গেল, প্রথমে গয়না গেল, তারপর জমি আর শেষে বাড়িটাও। এক রাতে অর্জুন বাড়ি থেকে বেরিয়ে গেল, আর তারপর আর কখনোই ফিরে এলো না। না কোনো ফোন, না কোনো খবর। এবার সুনিতা একেবারে একা হয়ে গেল। যখন সে তার বাবার বাড়ির দরজা ধাক্কা দিল, তখন সেখানেও সে কোনো আপনজন পেল না। অবশেষে বাধ্য হয়ে তাকে সেখানেই ফিরে আসতে হলো, যেখান থেকে সে একদিন পালাতে চেয়েছিল, ফতেহপুর। তবে এবার সে বউ হয়ে নয়, বরং একজন গৃহহীন নারী হয়ে ফিরে এসেছিল। খালের ধারে গড়ে ওঠা একটি ছোট্ট কুঁড়েঘরই এখন তার আশ্রয়। একদিন হঠাৎ গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে কালেক্টর সাহেব আসতে চলেছেন। এ কথা শুনে পুরো গ্রামে অস্থিরতা ছড়িয়ে পড়ল, বিশেষ করে তাদের মধ্যে যাদের কুঁড়েঘর খালের ধারে তৈরি হয়েছিল। সবার ভয় ছিল যে এবার বুলডোজার আসবে আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। সুনিতাও এই খবরটা শুনল। তার হাত কাঁপতে লাগল। সে তার কুঁড়ে ঘরের দেওয়ালগুলোর দিকে তাকালো, যেগুলো কোনো মতে দাঁড়িয়ে আছে, আর ভাবল, যদি এটাও কেড়ে নেওয়া হয় তবে আমি কোথায় যাব। সেই রাতে সে ঘুমোতে পারল না। বারবার অতীত তার চোখের সামনে ভেসে উঠতে লাগল, বিনয়ের মুখ, তার নীরবতা আর তার ধৈর্য। এক মুহূর্তের জন্য তার মনে একটা চিন্তার উদয় হলো, যদি আমি তাকে ছেড়ে না যেতাম তাহলে আজ আমার জীবন কি অন্যরকম হতো। কিন্তু পরদিন সকালে ভাবার আর কোনো সময় ছিল না। গ্রামের দিকে সরকারি গাড়ির বহর এগিয়ে আসছিল। মানুষজন নিজেদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। সবার নজর ছিল সামনের গাড়িটার দিকে। গাড়ি এসে থামল। ড্রাইভার বেরিয়ে এলো এবং পেছনের দরজা খুলে দিল। একজন লোক গাড়ি থেকে নামল, চেহারাটা সেই একই রকম শান্ত, সেই একই রকম গম্ভীর। কিন্তু এখন তার সাথে এক নতুন পরিচয় যুক্ত হয়েছে। পুরো গ্রাম অবাক হয়ে গেল। সুনিতার হাত থেকে জলের ঘটিটি মাটিতে পড়ে ভেঙে গেল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল, কারণ সেই চেহারাটা তার কাছে অচেনা ছিল না, সে ছিল বিনা।
সেই মানুষটি যাকে সে একদিন সবার সামনে শুধু একটা দর্জিকে বলে অপমান করেছিল। তফাৎ শুধু এতটুকুই ছিল যে আজ সে আর দর্জি নয়, বরং জেলা কালেক্টর বীণা শর্মা। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন ফিসফিস করে বলল, আরে এত সেই দর্জি বীণায়। এই কথাগুলো বাতাসে ভাসতে ভাসতে সুনিতার কানে এসে পৌঁছাল। তার বুক ধরফট করতে লাগল। তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। বীণা এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই চোখ সরিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সরকারি অফিসাররা সাথে সাথে তৎপর হয়ে উঠলেন, ফাইলপত্র খোলা হতে লাগল। পুলিশ কর্মীরা এদিক ওদিক দাঁড়িয়ে পড়ল। আর একটু দূরে বুলডোজারটাও প্রস্তুত অবস্থায় দাঁড়িয়েছিল, যেন শুধু একটি আদেশের অপেক্ষায় আছে। পুরো গ্রাম শ্বাস আটকে দাঁড়িয়েছিল। বীণা ধীরে ধীরে চারদিকে চোখ বোলাল। সেই মাটি, সেই মানুষ, সেই জায়গা যেখানে একসময় তাকে কেবল একজন দর্জি বলা হয়েছিল। তার দৃষ্টি খালের দিকে গেল, তারপর কুডে ঘরগুলোর দিকে, আর শেষে সেই কুডে ঘরটার দিকে গিয়ে আটকে গেল যেখানে সুনিতা দাঁড়িয়েছিল। সে একজন অফিসারের হাত থেকে ফাইলটা নিল এবং মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। সুনিতার মনে হলো যেন সময় থমকে গেছে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আজকেও কি আমার উপর প্রতিশোধ নেবে? কিন্তু তখনই এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি। বীণা একটি কুডে ঘরের কাছে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের কাছে গেল এবং জিজ্ঞেস করল, বাবা, আপনি এখানে কবে থেকে আছেন? বৃদ্ধ কাপা কাপা গলা উত্তর দিলেন, স্যার, 20 বছর ধরে। বীণা পাশে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চার মাথায় হাত রাখল। এক মহিলার সমস্যার কথা শুনল। সে কেবল একজন অফিসারের মতো নয়, বরং একজন মানুষের মতো আচরণ করছিল। এরপর তার নজর সুনিতার দিকে পড়ল। এবার সে থেমে গেল। সুনিতা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। তার চোখ নিচের দিকে নামানো ছিল, গলা কাঁপছিল। সে আস্তে করে বলল, বীণা। এই সেই নাম যা সে বছরের পর বছর ধরে নিজের বুকের ভেতর লুকিয়ে রেখেছিল। সুনিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দাও। পুরো গ্রাম এই দৃশ্য দেখছিল। সবার মনে হচ্ছিল যে এবার বীণা হয়তো কিছু বলবে, হয়তো রাগ মেটাবে, অথবা তাকে তার সিদ্ধান্তের শাস্তি শোনাবে। কিন্তু বীণা চুপ রইল। সে শুধু ফাইলটা চাইল আর আইনের নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। তারপর বীণা আরেকটি রিপোর্ট চাইল এবং অফিসারদের কিছু প্রশ্ন করল। অফিসাররা নিজেরাই অবাক হয়ে যাচ্ছিলেন, কারণ সে খুঁটিনাটি সব বিষয়ে পরীক্ষা করছিল। কিছুক্ষণ পর সে শান্ত গলায় আদেশ দিল, খালের সীমানা যেন পুনরায় মাপা হয়। সাথে সাথে মাপঝোঁক শুরু হলো। অল্প সময়ের মধ্যেই একটা সত্যি সামনে চলে এলো। পুরনো রিপোর্টে ভুল ছিল। কুডেঘরগুলো খালের আসল সীমানার কিছুটা বাইরে ছিল, অর্থাৎ আইন অনুযায়ী সেগুলো ভাঙা যাবে না। বীণার সাথে সাথে আদেশ দিল, কাজ বন্ধ করা হোক। বুলডোজারের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। মানুষের চোখে মুখে স্বস্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। সুনিতা সেখানেই দাঁড়িয়েছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে যে মানুষটিকে সে একদিন সবার সামনে অপমান করেছিল, আজ সেই মানুষটি তার মাথার ছাদ বাঁচিয়ে দিল। বীণা তার দিকে এগিয়ে গেল। এবার সে প্রথমবারের মতো তাকে কিছু বলল, আজও যদি আমি শুধু একজন দর্জি হতাম, তাহলেও কি তুমি আমাকে মানুষ বলে মনে করতে? সুনিতার কাছে এর কোনো জবাব ছিল না, কারণ সত্যিটা প্রায়শই অনেক দেরিতে বোঝা যায়। বীণা আর কিছু বলল না। সে ফাইলটা বন্ধ করল, ঘুরে দাঁড়ালো এবং নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। সরকারি গাড়িবহর ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে গেল। কিন্তু সুনিতা সেখানেই দাঁড়িয়ে রইল। আজ প্রথমবারের মতো সে বুঝতে পারল যে দারিদ্র্য কোনো মানুষের পরিচয় নয় এবং ধনসম্পদ কারো মূল্য নির্ধারণ করতে পারে না। যাকে সে একদিন শুধুই একজন দর্জি ভেবেছিল, আদতে সেই সবচেয়ে বড় মনের মানুষ প্রমাণিত হল। সেদিন গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মানুষজন নিজেদের ঘরে ফিরে গেল। কিন্তু প্রতিটি আঙ্গিনায়, প্রতিটি আড্ডায় আর প্রতিটি কথাবার্তায় শুধু একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছিল, বীণা। আরে ওই দর্জি ছেলেটা। হ্যাঁ, ওই তো এখন কালেক্টর সাহেব। যে ছেলেটিকে একদিন পঞ্চায়েতে দাঁড়ানোর যোগ্য মনে করা হয়নি, সেই আজ জেলার সবচেয়ে বড় অফিসার হয়ে এসেছিল এবং কাউকে কোনো কথা না শুনিয়েই সবাইকে আয়না দেখিয়ে চলে গিয়েছিল। তবে সবচেয়ে বড় ঝড় গ্রামে নয়, বরং সুনিতার মনে বইছিল। সে তার কুডেঘরে গেল এবং চুপচাপ মাটিতে বসে পড়ল। প্রথমবারের মতো সে নিজেকে সত্যির মুখোমুখি দাঁড় করিয়ে প্রশ্ন করল, আমি কি বীণাকে এই জন্য ছেড়েছিলাম যে আমি তাকে ভালোবাসতাম না, নাকি এই জন্য যে সে ধনী ছিল না? উত্তরটা খুব ভারী ছিল। সে বুঝতে পেরেছিল যে সে মানুষটিকে নয়, বরং তার সামাজিক অবস্থানকে ভালোবেসেছিল।
আর যখন সেই অবস্থান ছোট মনে হয়েছিল তখন সে সম্পর্কটাই শেষ করে দিয়েছিল। কয়েকদিন পরেই ফতেহপুরে একটি নতুন খবর ছড়িয়ে পড়ল। মানুষ জানতে পারল যে কালেক্টর সাহেব গ্রামে একটি স্কুল বানানোর নির্দেশ দিয়েছেন। যখন সবাই জানতে পারল যে এই স্কুলটির নাম সরলা দেবী প্রাইমারি স্কুল হবে, তখন অনেকেরই চোখ ভিজে উঠল। এই সেই সরলা দেবী, একজন গরিব মা যিনি শত অভাবের মাঝেও নিজের ছেলের স্বপ্নগুলোকে কখনো মরতে দেননি। যেখানে একসময় অম্ব গাছের নিচে একজন দর্জি বসে মানুষের ছেঁড়া কাপড় সেলাই করত, আজ সেখানেই শিশুদের হাসির শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করল। ছোট ছোট হাতে বই আর স্লেটে নতুন অক্ষর লেখা হচ্ছিল। প্রথমবারের মতো ফতেহপুরের মনে হলো যে পরিস্থিতি বদলানো সম্ভব। বিনা আর কখনোই গ্রামে ফিরে আসেনি। তাকে ফিরে এসে আর কিছু প্রমাণ করার ছিল না, কারণ আসল সাফল্য তো সেটাই যেখানে মানুষকে নিজের সাফল্যের ঢাক পেটাতে হয় না। কিন্তু সুনিতা প্রায়শই দূরে দাঁড়িয়ে সেই স্কুলটার দিকে তাকিয়ে থাকত। যখন বাচ্চাদের হাসির আওয়াজ তার কানে আসত, তখন তার চোখ জ্বলে ভরে উঠত। সে ভাবত, যদি সেদিন আমি ওর সঙ্গ না ছাড়তাম তাহলে হয়তো আজ আমার জীবনটা অন্যরকম হতো। হয়তো আমিও এই স্কুলের উদ্বোধনে ওর পাশে দাঁড়িয়ে থাকতাম, আর মানুষ আমাকে সম্মানের সাথে কালেক্টর সাহেবের স্ত্রী বলে ডাকত। কুসময় বয়ে চলল। সুনিতা ওই কুডে ঘরেই থেকে গেল। সে অভিযোগ করাও ছেড়ে দিয়েছিল, আর কোনো আশা রাখাও ছেড়ে দিয়েছিল, কারণ সে নিজের ভুলের শাস্তি পেয়ে গিয়েছিল। প্রতিদিন সেই মানুষটির সাফল্য দূর থেকে দেখা, যাকে সে একদিন নিজের জীবন থেকে বের করে দিয়েছিল। ওদিকে বিনয় তার দায়িত্ব পালনে ব্যস্ত রইল। তবে একটি পার্থক্য ছিল, সে কখনো তার অতীতকে ভোলেনি। সে জানত দারিদ্র্য কি, অপমান কি, আর একাকিত্ব কি। হয়তো এই কারণেই সে একজন ভিন্ন ধরনের অফিসার হয়ে উঠতে পেরেছিল। সে মানুষের উপর হুকুম চালাত না, বরং তাদের সাহায্য করত। আজও ফতেহপুরের মানুষ এই গল্প শোনায়, একজন দর্জির গল্প, একটি ভেঙে যাওয়া সম্পর্কের গল্প, আর এমন এক সাফল্যের গল্প যা কোনো প্রতিশোধ না নিয়েই সবাইকে জবাব দিয়ে দিয়েছিল। আর এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো এটাই, কোনো মানুষের মূল্য তার বর্তমান পরিস্থিতি দিয়ে নয়, বরং তার সদিচ্ছা দিয়ে নির্ধারিত হয়। আজ যে মানুষটিকে দুর্বল মনে হচ্ছে, কাল সেই সবচেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে। আজ যে সংগ্রাম করছে, কাল সেই ইতিহাস রচনা করতে পারে। তাই কখনোই কাউকে তার কাজ, তার দারিদ্র্য বা তার বর্তমান অবস্থা দিয়ে বিচার করবেন না। বন্ধুরা, প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।